আজকে আমরা বায়োলজির একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার নাম দেবাশিস অধিকারী। আমি সায়েন্টিফিক অফিসার হিসেবে আছি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে। আমরা আজকে কোষ বিভাজনের বিভিন্ন যে ভাগগুলো আছে, ওই ভাগগুলোকে আলাদাভাবে কেমন লাগে দেখতে সেইটা বড় করে আমাদের টিভিতে দেখব আরকি। কোষ বিভাজনগুলো আমরা বড় করে দেখলে আসলে মাইক্রোস্কোপে কেমন লাগে সেটা আমরা মনিটরে বড় করে দেখে এবং তার আলাদা নামগুলো খুব ক্লিয়ারলি সুস্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। কোষ বিভাজন সম্বন্ধে আমাদের জানতে হলে আমাদেরকে প্রথমে সেল সাইকেল বা কোষ চক্র সম্বন্ধে জানতে হবে। কোষ চক্রটা কি? কোনো একটা সেল ডিভিশনের শুরু থেকে শুরু করে নেক্সট সেল ডিভিশন হওয়ার আগে পর্যন্ত যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা কোষ চক্র বলি। কোষ চক্রকে আমরা প্রধানত ২ ভাগে ভাগ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হলো ইন্টারফেজ এবং দ্বিতীয় হলো মাইটোটিক ফেজ। ইন্টারফেজের ক্ষেত্রে যেটা হয় যে এখানে কিন্তু কোষ বিভাজিত হয় না। এখানে এর পূর্ব প্রস্তুতিটা সম্পূর্ণ হয়। সেল ডিভিশনের আগে আমরা সেলকে বিভাজন হওয়ার আগে যে জিনিসগুলো সংগ্রহ করা বা হচ্ছে যে প্রস্তুতি সেটা এখানে হবে। ২ নম্বরে আছে মাইটোটিক ফেজ, যেখানে হলো বিভাজন দশা। এখানেই মাদার সেল থেকে ডোয়াটার সেলটা মেইনলি তৈরি হবে। এখন ইন্টারফেসকে আবার আমরা ৩ টা ভাগে ভাগ করা যাইতে পারে। একটা হলো G1 দশা, S দশা আর একটা হলো G2 দশা। আর মাইটোটিককে ২ ভাগে ভাগ করা যায়। একটা ক্যারিওকাইনেসিস আর একটা হলো সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসকে আমরা আবার ৫ ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে কোষচক্রের পরে আরও কিছু টার্মস আছে যে টার্মসগুলো সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা খুব জরুরি। বিশেষ করে সেল সাইকেল, মাইটোসিস বিভাজনকে বোঝার জন্যে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট ২ টো নাম। একটা আছে মাইটোসিস এবং আরেকটা আছে মাইটোটিক বিভাজন। মাইটোসিসটা আমরা যেটা পড়তেছি সেটাই। কি যে ৫ ভাগে একে ভাগ করা যায় আরকি। এখন এখানে পার্থক্যটা হচ্ছে মায়োটিক বিভাজনটা কি? এই টার্মটা বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। আমরা এখন এই টার্মটা সম্বন্ধে জানব। এখন মাইটোটিক বিভাজনের ক্ষেত্রে যে ঘটনাটা হয় আমরা একটু এখন এই বিষয়ে বিস্তার আলোচনা করব। আমরা যদি মাইটোসিসের ক্ষেত্রে আসি, তবে এখানে ২ টো ঘটনা হবে। যখন মাইটোসিস বিভাজন হয় তখন সেক্ষেত্রে মেইনলি ২ টো ঘটনা হবে। একটা হলো নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার সমানভাবে বিভক্ত হবে। তার মানে মাতৃকোষে এবং সাইটোপ্লাজমে সমান সংখ্যক উপাদান এর ভেতরে থাকবে। আর দ্বিতীয় যে ঘটনাটা হবে, মাতৃকোষের মতো হুবহু কন্যা কোষটি হবে। আমরা যে ক্লোন বলে থাকি, হ্যাঁ? এটা কিন্তু এরই একটা নাম, ডিফারেন্ট নাম। কিন্তু যদি মায়োটিক বিভাজন হয় সেক্ষেত্রে এখানে এই ২ টো রুলের মধ্যে যেকোনো একটা রুলকে এরা ফলো করবে। তখন সেটাকে আমরা মাইটোটিক বিভাজন বলব। ফর এক্সাম্পল হিসাবে আমি যদি এই ছবিটাকে দেখি, আমাদের হোমোলোগাস ক্রোমোসোম আছে। মাইটোটিকের ফলে প্রথমে মায়োসিসের ফলে ডোয়াটার সেল তৈরি হয়েছে। তারপরে সেকেন্ড হাফে আবার ডোয়াটার সেল হয়েছে। প্রথম থেকে ২টা হয়েছে, ২টো থেকে ৪টে হয়েছে। আমরা যদি খেয়াল করি প্রথমে যে ৪টে ক্রোমোসোম ছিল সেটা আলাদা বিভক্ত হয়ে ৪টেই আছে। কিন্তু এখান থেকে যখন বিভক্ত হয়েছে ৪টে থেকে ২টা করে আসছে। তাই না? সো এখানে এইটার সাথে এইটার কিন্তু একটা পার্থক্য আছে। সেটা কি? হাফ পরিমাণ কমে গেছে। সো এটা হবে একটা মাইটোটিক সেল ডিভিশন। আমরা এখন মাইটোসিসের নামকরণ সম্বন্ধে অল্প কিছু বিস্তার আলোচনা করব। বিজ্ঞানী শ্লাইখার সর্বপ্রথম নিউক্লিয়াসের এই বিভাজনকে লক্ষ্য করেন এবং উনি এর নাম দেন ক্যারিওকাইনেসিস। পরবর্তীতে বিজ্ঞানী ওয়াটসন ফ্লেমিং মাইটোসিসের নামকরণটা করেন। এখন আমরা মাইটোসিসের গুরুত্ব সম্বন্ধে একটু আলোচনা করি। মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। আমাদের সেলের বৃদ্ধি থেকে শুরু করে সেলের যেকোনো প্রয়োজন মেটানোর জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ছোট বয়সে এক সেল থেকে শুরু করে বটগাছের মতো বৃহৎ যে এত বড় আমরা গাছ দেখতে পাই, এটা কিন্তু মাইটোসিসেরই ফল। এছাড়া মাইটোসিস প্রতিটা এনিমেল বা প্লান্টে কিভাবে কাজ করে এটাও আমরা একটু অল্প পরিসরে জানব। যেমন
আমাদের জননাঙ্গের যে বৃদ্ধি, এটাতে কিন্তু এর একটা বৃহৎ ভূমিকা আছে। আমাদের কোথাও যদি ক্ষত সৃষ্টি হয়, কোথাও কেটে যায়, তাহলে কিন্তু এইটা এর প্রতিপূরণ হিসেবে কাজ করে। আমাদেরকে নেক্সট জেনারেশনে আমাদের যে দৈহিক বৃদ্ধি, এটা মাইটোসিস নিয়ন্ত্রণ করে। তারপরে আমাদের সাইটোপ্লাজম, ক্রোমোসোমের যে ভারসাম্য রক্ষা বা তাদের সমতা বন্টন, এটাও মাইটোসিস সেল বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। এখন আমরা জানবো যে মাইটোসিসের যে কোষ বিভাজন কোথায় হয় না। এটা খুব ইম্পোর্টেন্ট আমাদের জানার জন্যে। যেমন আমাদের স্নায়ুকোষ, এখানে কিন্তু সেল বিভাজন হয় না। আমাদের হার্টে কিন্তু সেল বিভাজন হয় না। আমাদের কর্নিয়া বা আমাদের চোখের যে লেন্স, এখানে কিন্তু সেল বিভাজন হয় না। আবার কিছু, কিছু কোষ আছে যেমন পরিপক্ক অবস্থা আছে। যেমন আমরা যদি গাছের ক্ষেত্রে কল্পনা করি জাইলেম, ফ্লোয়েম, এদেরও কিন্তু পরিপক্ক হওয়ার পরে আর সেল ডিভিশন হয় না। এখন আমরা জানবো মাইটোসিসের ফলে যে কোষগুলো তৈরি হচ্ছে, কোষগুলো কিভাবে মৃত্যুপ্রায় হয় বা মারা যায়। দুটো পদ্ধতির মাধ্যমে কোষের মৃত্যু ঘটে। একটা হলো অ্যাপোপ্টোসিস, আরেকটা হচ্ছে নেক্রোসিস। যখন আমাদের শরীরে খাবারের অভাব হয় তখন নেক্রোসিসটা ঘটে। আর অ্যাপোপ্টোসিসটা হয় জেনেটিক কারণে বা আমাদের বডির প্রয়োজনে যদি কোনো সেলের দরকার না হয় তখন এটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হয়ে থাকে। এতক্ষণ আমি যে বিষয়গুলো বর্ণনা করলাম, এইটা অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজে বোঝার চেষ্টা করব। চলো আমরা এখন বোর্ডে যাই। আমরা এখন মাইটোসিসের বিভিন্ন পর্যায়ের পর্যবেক্ষণটা দেখব। এটা হলো আমাদের একটা প্রাণীকোষ। এটা হলো প্রাণীকোষের নিউক্লিয়াস, এটা হলো কোষ পর্দা, এটা হলো স্পিন্ডল ফাইবার, এটা হলো নিউক্লিয়ার পর্দা, এটা হলো ক্রোমোজোম এবং এটা হলো ক্রোমাটিড অংশ। আর এটা হলো স্পিন্ডল গঠন। এখন মাইটোসিসের বিভিন্ন পর্যায়ে যেমন ১ম ধাপ হলো প্রোফেজ সম্বন্ধে আমরা জানব। প্রোফেজে যেটা হয় ক্রোমোজোমগুলো ১ম এ ঘন হবে এবং কুণ্ডালীকরণের সাথে প্রোফেজের প্রক্রিয়াটা শুরু হবে। তারপরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস সংকুচিত হয় এবং অদৃশ্য হতে থাকবে। প্রোফেজের শেষে একটি স্পিন্ডল গঠনের জন্য কিছু তন্তুর সংগঠন হবে। এটাই পরবর্তীতে স্পিন্ডল যন্ত্র নামে আমরা জানব। এইবার ধাপ ২ মেটাফেজ পর্যায়। মেটাফেজের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো পুরু হয়ে যাবে এবং প্রতিটি ক্রোমোজোমে ২টা ক্রোমাটিড পরিষ্কার হয়ে যাবে। প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ারে স্পিন্ডল ফাইবারের সাথে সংযুক্ত হতে থাকবে। যেন এটা পরবর্তীতে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে এরা যাইতে পারে। এই যে লাল যেগুলো দেখা যাচ্ছে এটাকে আমরা বিষুব অঞ্চল বলি। এটা হলো ধাপ ৩ অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজের প্রতিটি ক্রোমাটিড জোড়া সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হবে এবং স্পিন্ডল ফাইবার দ্বারা কোষের বিপরীত প্রান্তের দিকে চলে যাবে। এই যে বিপরীত প্রান্তের দিকে চলে যাচ্ছে, মেরু অঞ্চলের দিকে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে আমরা বিভিন্ন আকার ধারণ করে। আমরা এদেরকে ভি, এল, জে, আই এইসব নামে নামাঙ্কিত করতে পারি। পরবর্তী ধাপ চতুর্থ টেলোফেজ পর্যায়। এখানে ক্রোমাটিডগুলো কোষের বিপরীত মেরুতে আসবে, স্পিন্ডলটা অদৃশ্য হয়ে যাবে এবং কন্যা ক্রোমোজোমটি ক্রোমাটিন ফাইবার গঠন করবে। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস পুনরায় গঠন হবে এবং দুটি কন্যা নিউক্লিয়াস বিপরীত মেরুতে অবস্থান করবে। সাইটোকাইনেসিস বা কোষের বিভাজনও এই পর্যায়ে শুরু হবে। সাইটোকাইনেসিস বা কোষের বিভাজনের এই পর্যায়ে কোষটা সংকুচিত হয়ে ভেতরের দিকে চলে আসে এবং দুটো সেল আলাদা হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা এবার এই সমগ্র প্রক্রিয়াটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখি। প্রিয় বন্ধুরা, আমরা এখন আমাদের এক্সপেরিমেন্টের জন্য যে প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো বিষয়ে বিশদ আলোচনা করব। আমাদের এক্সপেরিমেন্টের জন্যে দরকার ওয়াশ গ্লাস, স্লাইড, কভার স্লিপ, বুনসেন বার্নার, তারপরে কিছু কেমিক্যাল যেমন অ্যাসিটিক অ্যাসিড আর ইথানলের একটা মিশ্রণ। এখানে 3:1 অনুপাতে আমি ব্যবহার করছি। 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি। আর হচ্ছে আমাদের রঞ্জক পদার্থ হিসাবে আমি হেমাটোজাইলিন পদার্থটা ব্যবহার করতেছি। এছাড়া আমাদের সমসাময়িকভাবে আরও যে সাধারণ যেমন থার্মোমিটার, ড্রপার আর হলো পানি এই পরীক্ষার জন্য আমরা ব্যবহার করব। এই পরীক্ষাটা করার জন্য আমাদের ২ থেকে ৩ দিন সময় ধরে নেওয়াটা সবথেকে ভালো হয়। কারণ আমরা যে পেঁয়াজের যে মূল অংশটা ব্যবহার করব সেটাকে আমরা ২-৩ দিন পানির উপরে ভিজিয়ে রাখব। এই যে আমি যে পেঁয়াজটা ব্যবহার করছি এটা ২ দিন আগে আমি এইভাবে করে এখানে ভিজায় রাখি। এরপরে যেটা হয় যে আস্তে, আস্তে মূল অংশটা নিচের দিকে বাড়তে থাকে। এই অংশটা দিয়েই আমি মাইটোসিসের প্রক্রিয়াটা বা পরীক্ষাটা করব। প্রথমত এই যে একটা নরমাল পেঁয়াজ আপনারা নিবেন, নিয়ে এটা পানির উপরে এইভাবে করে রাখবেন। রাখলে সেখান থেকে আস্তে, আস্তে মূলটা বৃদ্ধি পাবে এবং সেই মূলটা আমরা ব্যবহার করব আরকি। প্রথমে পেঁয়াজের যে মূলটা দেখা যাচ্ছে, এই মূলটাকে আমরা কাটব।
আমি পেঁয়াজের মূলটা খুব সাবধানতার সাথে কাটা শুরু করলাম এবং কাটলাম। এরপরে একটা পরিষ্কার ফর্সেপে এটাকে নিয়ে পানি দিয়ে ধৌত করব। এটা পরিষ্কার করার প্রধান কারণ হচ্ছে এর সাথে যেন কোনো জীবাণু বা ময়লা আবর্জনা লেগে না থাকে। পরবর্তীতে আমি আরেকটা ওয়াশ গ্লাস নেব। গ্লাসের মধ্যে আমি অ্যাসিটিক অ্যাসিড আর ইথানলের মিশ্রণ নেব। এখন আমরা এটাকে ১ ঘন্টা যাবৎ অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানলে ডুবায় রাখবো। অ্যাসিটিক অ্যাসিডে ডুবায় রাখার কারণটা হচ্ছে এর ভেতরে যে সেল গ্রোথ বিভিন্ন পর্যায়ে এটি স্টপ হয়ে যাবে। আর ইথানলে ডুবায় রাখার কারণ হচ্ছে যে এটার ২ দিকে ২ প্রান্ত তৈরি হবে। একটা হলো স্বচ্ছ আর একটা হলো অস্বচ্ছ। অস্বচ্ছ প্রান্তটায় আমরা আমাদের বধিষ্ণু অঞ্চল যেটাকে প্রসেসিং করার পরে আমরা এর মাইটোসিসের বিভিন্ন স্টেজগুলো ক্লিয়ার কাট আমরা দেখতে পাবো। সো আমরা ১ ঘন্টা পরে নেক্সট এক্সপেরিমেন্টে যাব। ওকে, আমার ১ ঘন্টা হয়ে গেছে। এখন আমি যেটা করব 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিডে ওই শিকড়টাকে আবার ডুবায় রাখবো ১ ঘন্টা যাবত। প্রথমে আমি 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই। এবং 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমি শিকড়টাকে সুন্দরভাবে ১ ঘন্টার জন্যে রেখে দেব। এবার ১ ঘন্টা পরে আমি এটাকে বার্নারে ৬০ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কিছুক্ষণ হিট দিব। হিট দিলে এর বাইরে যে সেল ওয়ালটা আছে, সেল ওয়ালটা ব্রেকডাউন হয়ে যাবে এবং আমরা যখন রঞ্জক পদার্থ ব্যবহার করব সহজে ক্রোমোসোমের সাথে এটা বাইন্ড করবে এবং আমরা মাইক্রোস্কোপে এটা দেখতে পাবো। সো আমরা ম্যাচ দিয়ে প্রথমে আগুন ধরাই এবং 1 নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কিছু তাপ দিয়ে এবার আমি হাইড্রোক্লোরিকের এইটা আলতো করে ২-৩ মিনিট মতো টেম্পারেচারে গরম করব। গরম করার কারণ হচ্ছে এর যে সেল ওয়ালটা আছে সেল ওয়ালটা ব্রেকডাউন হয়ে যাবে এবং নেক্সট টাইম আমি যখন রঞ্জক পদার্থ দিব তখন রঞ্জক পদার্থ যেন ক্রোমোসোমের সাথে নিউক্লিয়াসটা খুব ভালোভাবে ভিজুয়ালাইজ করে, আমরা যেন বুঝতে পারি। এটাকে আমরা আবার পানিতে কিছুক্ষণের জন্য ধৌত করার জন্য রাখবো। আরেকটা ওয়াশ গ্লাস নিলাম, আমাদের মূলটা রাখলাম এবং এতে পানি ঢাললাম। পানিতে রাখার কিছু সময়ের মধ্যে আমরা এইটা স্লাইডে ট্রান্সফার করব। এই যে স্লাইডের উপরে। এবার আমাদের রঞ্জক পদার্থ ব্যবহারের পালা। আমরা রঞ্জক পদার্থ হিসাবে হেমাটোজাইলিন ব্যবহার করব। আমরা সাবধানতার সহিত একটা ড্রপার নিই, ১ ফোঁটা হেমাটোজাইলিন নিব। খুব সাবধানতার সহিত। হেমাটোজাইলিন ব্যবহার করার সুবিধা হচ্ছে এটা এর নিউক্লিয়াসকে প্রপারলি কালার করে। আমাদের ল্যাবরেটরিতে যেখানে ইঁদুরের পরীক্ষা হয়, ইঁদুরের সেলের ভেতর নিউক্লিয়াসকে রঞ্জন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এখন এর উপরে আমরা সাবধানে একটা কভার স্লিপ রাখবো।
এবং কভার স্লিপটা এমনভাবে স্থাপন করব যেন ভেতরে কোনো বুদবুদ না থাকে। অতিরিক্ত জাইলিন, হেমাটোজাইলিনটা আমরা মুছে নেব এবং এটাকে খুব জোর করে পিষে ফেলার মতো যেন একটা সিম্পল লেয়ার তৈরি হয়, সেভাবে আমরা চেষ্টা করব। পরবর্তীতে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা মাইক্রোস্কোপে সেটআপ করে আমরা এর পজিশন বা এর বিভিন্ন ডিভিশনগুলো অবলোকন করব। এখন মোটামুটি আমাদের স্লাইডটা তৈরি করা শেষ। আমরা এটা মাইক্রোস্কোপে সেটআপ করব এবং আমাদের সেল ডিভিশনে মাইটোসিসে কেমন কি অবস্থা এটা দেখার জন্য চেষ্টা করব। আমরা আমাদের মাইক্রোস্কোপটা নিই। প্রথমে এর স্টেজে স্লাইডটা রাখি। আমাদের অন্যান্য অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরিয়ে রাখি। এবার এর লেন্সটা সেটআপ করি। আমি হলো 10x দিছি আর আমাদের আইপিসে 10x আছে, তার মানে 100 গুণ বড় করে দেখা যাবে। প্রথমে আমি আমার আলোটা নিয়ন্ত্রণ করি। আমাদের স্লাইড প্রপারলি তৈরি। আমরা এখন স্লাইডটা যে দেখতে কেমন এইটা মনিটরে বিশদ পরিসরে আলোচনা করব। এইটা হচ্ছে আমি যে স্লাইডটা তৈরি করছি ওইটা মাইক্রোস্কোপে বসানোর পরে এটা এই পজিশনে আসছে। কিন্তু এটা কিন্তু অতটা ক্লিন আসে নাই। হ্যাঁ, আমি হলো 40x এ এটা নিছি বা 100x এর মধ্যবর্তী অবস্থায় নিছি, তার জন্য জিনিসগুলো এতটা অস্পষ্ট। আমরা কি শিখছি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তাই না? এগুলোকে মনে রাখার জন্য সহজ উপায়টা কি? যেমন যদি মেটাফেজ হয় আমরা খুব সহজে এটা বোঝার জন্য যেটা করতে পারি যে প্রোফেজ পর্যায়ে কি ক্রোমোসোমগুলো মোটা থাকবে, মেটাফেজ পর্যায়ে মাঝামাঝি অবস্থানে থাকবে। আর হচ্ছে কি অ্যানাফেজ আর টেলোফেজ, অ্যানাফেজের দিকে কি একদম মেরু প্রান্তের দিকে এটা একদম শেষ মেরু প্রান্তের দিকে ক্রোমোসোমগুলো চলতে থাকবে। আর হচ্ছে টেলোফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলো শেষ প্রান্তে যেয়ে জমা হবে। এখন আমরা আমাদের এই স্লাইডে যদি লক্ষ্য করি তাহলে এখানে খুব অস্বচ্ছ অবস্থায় এগুলো দেখা যাচ্ছে। যেমন আমি যদি এইটা বলি, এটা মাঝামাঝি পজিশনে আছে তার জন্য মেটাফেজ পজিশন। তারপরে যদি এখানে সেলগুলোর কথা বলি, দেখেন আমি যে সাদা করে দেখাইছি এটা হলো এর প্রোফেজ কন্ডিশন। এখন আর্লি টেলোফেজ, টেলোফেজের ক্ষেত্রে কি হয়? একদম লাস্টে গিয়ে 2 মেরুতে ক্রোমোসোমগুলো জমা হয়। এই জন্য এটাকে বলতেছি আমরা আর্লি টেলোফেজ। আর ক্রোমোসোমগুলো যখন বিভক্ত হয় আলাদা, আলাদা ক্রোমোসোম যখন 2 দিক প্রান্তে চলে যায় সেটার বলবো আমরা ডোয়াটার সেল। এখন এইটা খুব অস্পষ্ট, খুব সহজে বোঝা যায় না। এর জন্য আমরা যেটা করি কি যে আরো বেশি বিবর্ধিত ছবি ব্যবহার করি। তাই না? আমরা হলো যেটা করছি বললাম 40 থেকে 100x বিবর্ধন করে আমরা এর ছবিটা দেখাচ্ছি। কিন্তু আমরা এর থেকেও বড় বিবর্ধন করলে আরো ক্লিয়ারলি এই ডিভিশনগুলো দেখতে পারি। যেমন আমরা পরবর্তীতে আরো কিছু ছবি দেখব যেগুলোতে ক্লিয়ারলি মেনশন করা আছে কোনটা কেমন। আমরা পরবর্তী স্লাইডে যাই। এই স্লাইডটা যদি দেখি এটা হলো 500x বড় করে দেখানো আছে। আপনারা দেখেন এই যে এর ভেতরে এই যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ বোঝা যাচ্ছে, সম্পূর্ণ কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রোমোসোমগুলো এখানে মোটা হইছে, পানি বিয়োজন করে মোটা হয়ে আছে। সো এটা হলো প্রোফেজ দশা। এখন এখানে একটা বিষয় আছে যে আমরা কিন্তু এমন একটা রঞ্জক পদার্থ এখানে ব্যবহার করছি যার জন্যে ক্রোমোসোমগুলো এই যে ব্লু কালার আসছে আরকি।
আচ্ছা, এখানে হলো আরেকটা প্রোফেজের উদাহরণ আমি দিছি। হ্যাঁ, এটা হলো ৬৪০ গুণ বড় করে দেখা যাচ্ছে। এখানে এইটা দেখে আমরা ক্লিয়ারলি আরো ভালো স্পষ্ট বুঝতে পারছি যে ক্রোমোসোমগুলো কিভাবে মোটা হয়ে আছে। আচ্ছা, পরবর্তী ছবিতে যদি আমি যাই, এইটা হচ্ছে যে একটা মেটাফেজের উদাহরণ যেখানে ৫০০ গুণ বড় করে বলা আছে। মেটাফেজের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে ক্রোমোসোমগুলো মাঝামাঝি অবস্থানে থাকে। আমরা যদি নোটিস করি এখানে ক্রোমোসোমগুলো মাঝামাঝি অবস্থানে আছে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে আরো ক্লিয়ার দেখতে পাবো। এই যে এখানে আরেকটা মেটাফেজের উদাহরণ আছে, এইটাও ৫০০ গুণ বড় আছে। দেখেন ক্রোমোসোমগুলো মাঝামাঝি আসার পূর্ববর্তী অবস্থানে বা মাঝামাঝি থেকে কিছুটা পরের অবস্থানে আছে আরকি। আচ্ছা, এইটা হচ্ছে অ্যানাফেজ দশা। আমি আমার ছবিতে দেখাইছি যে টেলোফেজের আগে একদম প্রান্তের দিকে অগ্রগামী যদি থাকে সেটা হবে অ্যানাফেজ। আমরা দেখি যে ক্রোমোসোমগুলো একদম প্রান্তের দিকে সরে আসছে। সো এটা হলো অ্যানাফেজ, ৫০০x গুণ বড় করে আমরা দেখতে পাচ্ছি। এটাও আরেকটা অ্যানাফেজের উদাহরণ। এই যে ২ মেরু প্রান্তে পৌঁছানোর আগের অবস্থায় এই অবস্থা। আর এটা হলো ফাইনালি টেলোফেজ পর্যায়ে। এখানে ৪০০ গুণ বড় করে আছে। ক্রোমোসোমগুলো গেছে, যেয়ে ২ প্রান্তে জমা হইছে। এবার কি নিউক্লিয়াস উদ্ভাবন হবে বা পরবর্তী পর্যায়ের কাজটা সম্পন্ন হবে। এইটা হলো টেলোফেজের আরো ভালো একটা উদাহরণ। এটা ৫০০ গুণ বড় করে দেখানো আছে। থ্যাংক ইউ বন্ধুরা। আজকের জন্যে এতটুকুই। আমরা যতটা চেষ্টা করছি মাইটোসিসের বিভিন্ন স্টেজগুলো ১ম এ বর্ণনা করতে, তারপরে সেটা হলো এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখাতে এবং এক্সপেরিমেন্টে সেটআপ করার পরে এগুলো আসলে বড় করে দেখলে যে কেমন হয় এটা আমরা আমাদের সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।